নমস্কার বন্ধুরা। আইপিএল 2025 মেগা অকশনের জন্য প্রত্যেকটা টিম তারা নিজেদের নিজেদের মধ্যে তৈরি করছে এবং তাদের মধ্যে একটা আলোচনা চলছে যে কোন প্লেয়ারকে রাখা হবে এবং কাকে ছাড়া হবে। এবং গত মাসেই আমরা দেখেছিলাম যে আইপিএল গভর্নর কাউন্সিল এবং বিসিসিআই এবং তার সঙ্গে আইপিএল এর যতগুলো টিম আছে সেই 10টি টিমের ফ্র্যাঞ্চাইজি ওনাদের মধ্যে একটা মিটিং হয়েছিল এবং সেখানে আলোচনা হয়েছিল যে কত কত প্লেয়ার রিটেনশন, কতজনকে রিটেনশন করা হবে বা নতুন কোনো নিয়ম চালু হবে কিনা, বা যে নিয়মগুলো আছে তার মধ্যে কোনগুলো সব থেকে লাভবান বা কোনগুলো কোনো লাভ হচ্ছে না, সেই নিয়মগুলো কি বাদ দেওয়া হবে কিনা সেই নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে ইম্প্যাক্ট প্লেয়ারের যে রুলসটা আছে, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে অনেকের মধ্যে এর মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছিল। কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি চাইছিল যে এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটা এটা তুলে নেওয়া হোক, কারণ এর জন্য অনেক অলরাউন্ডারকে আমরা পাচ্ছি না এবং নতুন অলরাউন্ডার তৈরি হচ্ছে না। যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলস এর জন্য নতুন অলরাউন্ডার তৈরি হচ্ছে না, তো এই এই নিয়মটা বন্ধ করে দেওয়া হোক। আবার কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি তারা চাইছে যে না, ইম্প্যাক্ট প্লেয়ারটা ঠিক আছে, এটা যেমন চলছে তেমন চলুক। এবং আরো কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি তারা চেয়েছে যে তাদের দাবি ছিল যে রিটেনশন, প্লেয়ার রিটেনশন যে 4 জন করে রিটার্ন করা হতো, তো এইটাকে আর একটু বাড়ানো হোক, 6 বা 7 করা হোক। আবার কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি বলছে না, এটাকে কমানো হোক, এটা মোটেই যেন না বাড়ানো হয়, এটা আরো যদি কমানো হয় তাতে ভালো হবে। কারণ যে টিমগুলোর টিম তৈরি হয়ে আছে তো তাদের জন্য এটা উপকার হবে, কিন্তু যাদের টিম তৈরি নেই তাদের জন্য এটা কিন্তু খুব একটা সমস্যা হবে। যে তারা যদি এতগুলো প্লেয়ারকে, যে যাদের যেমন কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, সিএসকে, রাজস্থান রয়্যাল, এদের টিম একটা তৈরি হয়ে আছে, তো এরা চাইছে যে যত বেশি প্লেয়ার রিটেনশন হবে তত তাদের তাদের পক্ষে ভালো হবে। এবং আরো অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যেমন পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, এরা চাইছে না যত কম হবে প্লেয়ার রিটেনশন তত ভালো, কারণ এদের টিম তৈরি নেই। তারা চাইছে যে অকশনে সমস্ত প্লেয়াররা অকশনে যাক, গিয়ে যে আমাদের হয়তো কোনো প্লেয়ারের পছন্দ আছে কিন্তু তাদেরকে আমাদের টিমে নিতে পারছি না, তারা অন্য টিমে আছে, সেই কারণে যদি সেই প্লেয়ারটা যদি অকশনে যায় তাহলে আমরা কিন্তু তাকে নিতে পারবো। তো এই নিয়ে বিরোধ তৈরি হয় এবং তারপরে বিসিসিআই এখনো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন নেয়নি বা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি যে রুলস কি হবে বা কতজন কি রিটার্ন হবে। সেই সব বিষয়ে বিসিসিআই এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি। কিন্তু বিসিসিআই সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই মাসের শেষের দিকে হয়তো ঘোষণা করে দেওয়া হবে যে মেগা অকশনের ডেট এবং আইপিএল এর কোনো নতুন নিয়ম চালু করা হবে কিনা, বা রিটেনশন কতজন প্লেয়ারকে রিটার্ন করা হবে, বা আরটিএম বলে একটা নিয়ম আগে ছিল, সেই আরটিএমটাকে ফের নতুন করে চালু করা হবে কিনা, সেই নিয়ে বিসিসিআই এই মাসের শেষে, আগস্ট মাসের শেষের দিকে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করবে। তো বিসিসিআই সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে 4 জন প্লেয়ার রিটেনশন হবে এবং এই 4 জন প্লেয়ার রিটেনশন এটা কিন্তু আগেও ছিল। তো এখন নতুন করে ফের আরটিএম বলে একটা নিয়ম ছিল, আগে ছিল, তো সেই নিয়মটাও ফের নতুন করে ফেরত নিয়ে আসা হচ্ছে। তো 2 জন আরটিএম হবে, তো টোটাল একটা টিম 6 জন প্লেয়ারকে রিটার্ন করতে পারবে। তো আমরা যদি আজকের আলোচনা করি যে কেকেআর এর কোন প্লেয়ার গুলো কেকেআর ফ্র্যাঞ্চাইজি তারা রিটার্ন করতে পারবে, কারণ কেকেআর এর প্লেয়ার গতবারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর, এবং কেকেআর এর প্লেয়ার আমরা যদি দেখি তারা অনেক ভালো ভালো প্লেয়ার ছিল এবং একটা টিম তারা তৈরি করে ফেলেছিল। তো এইবারে যদি আমরা দেখি তাদের অনেক প্লেয়ারকে কিন্তু তারা ভালো খেলেছে, এবার টিমের হয়ে ভালো দুর্দান্ত পারফরমেন্স করেছে। পারফরমেন্স করার ফলেও কিন্তু দেখা যাবে যে তাদের অনেক প্লেয়ারকে ছেড়ে দিতে হবে। তো প্লেয়ার কেকেআর কে নিয়ে যদি আলোচনা করি যে কেকেআর কোন 6 জনকে, 4 জনকে রিটার্ন করবে এবং 2 জনকে আরটিএম করবে। তো যদি আমরা দেখি, তো প্রথমে তো বলবো যে আহ, সুনীল নারায়ণকে তো অবশ্যই কেকেআর রিটার্ন করবে, কারণ সুনীল নারায়ণ এমন একজন প্লেয়ার যে তিনি অলরাউন্ডার বটে এবং দুর্দান্ত বোলিং করেন এবং তার ব্যাটিং এর তো কোনো জবাব নেই। তিনি ওপেনিং ব্যাটিং করে এবং তিনি যদি 9 থেকে 10 ওভার বা 12 ওভার পর্যন্ত টিকে যায়, তিনি কিন্তু ম্যাচটাকে একতরফা করে দেয়। এবং যে একটা অ্যাটাকিং ব্যাটিং করে, সেই ব্যাটিং এর ফলে কিন্তু ম্যাচটাকে একতরফা করে দেয়। তো সুনীল নারায়ণ অবশ্যই নাম্বার 1-এ থাকবে। এবং দ্বিতীয় নম্বরে যদি দেখি আমরা কেকেআর এর অ্যান্ড্রে রাসেল সম্পর্কে নতুন কিছু বলার নেই। যে অ্যান্ড্রে রাসেল হচ্ছে এমন একজন প্লেয়ার, তিনি অলরাউন্ডার, ব্যাটিংও করেন, বোলিংও করেন এবং ফিল্ডিংও দুর্দান্ত করেন। এবং তার ব্যাটিং যদি তিনি একজন ফিনিশার রূপে কিন্তু কেকেআর এর হয়ে খেলে, তো তিনি অনেক বছর ধরে কেকেআর এ আছে, প্রায় 7-8 বছর ধরে তিনি কেকেআর এ আছে, কিন্তু ফিনিশার এবং মানে অ্যাটাকিং ক্রিকেটার। তিনি ক্রিজে থাকা মানে বোলারদের মধ্যে একটা ভয় সৃষ্টি করা।
তো এই অ্যান্ড্রে রাসেল 2 নম্বরে অবশ্যই কেকেআর এর থাকবে। এবার 3 নম্বরে যদি দেখি তো কেকেআর এর অবশ্যই একজন ক্যাপ্টেনের দরকার, শ্রেয়াস আয়ার গত আইপিএল এ কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে এবং শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করেছে তিনি, এবং যার ফলে কেকেআর অবশ্যই শ্রেয়াস আয়ারকে ধরে রাখবে। আর 3 নম্বরে আমার যদি শ্রেয়াস আয়ার, তো কারণ কেকেআর এর একজন ক্যাপ্টেন দরকার, তো শ্রেয়াস আয়ার ছাড়া আর কোনো উপায় নেই, কারণ শ্রেয়াস আয়ার ব্যাটিং এ টি-20 ব্যাটিং এ একটুখানি এদিক ওদিক আছে তার, তো তার সত্ত্বেও আমি বলবো যে কেকেআর এর একজন ক্যাপ্টেনের দরকার, সেই ক্যাপ্টেন অনুযায়ী শ্রেয়াস আয়ারকে ধরে রাখতেই হবে। আর 4 নম্বরে যদি দেখি, 4 নম্বরে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেমন রিঙ্কু সিং আছে, তারপর হর্ষিত রানা আছে, তারপরে তোমার যদি দেখি ভেঙ্কটেশ আয়ার আছে, বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছিলেন এবং কেকেআর এর হয়ে তিনি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, এবং পুরো 2024 আইপিএল এ কিন্তু তিনি সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিল। তো বরুণ চক্রবর্তী আছে, রিঙ্কু সিং আছে, ভেঙ্কটেশ আয়ার আছে, হর্ষিত রানা আছে। তো এই চারজনের মধ্যে কিন্তু একজনকে নিতে হবে। তো সেটা যদি হয় তাহলে আমি বলবো রিঙ্কু সিংকে অবশ্যই রাখতে হবে, কারণ রিঙ্কু সিং ও একজন ফিনিশার এবং অ্যান্ড্রে রাসেলের সঙ্গে পার্টনারশিপ করে অনেক ম্যাচ কিন্তু কেকেআর কে জিতিয়েছেন, এবং রিঙ্কু সিং এর নতুন করে বলার কিছু নেই, তিনি প্রতিনিয়ত এখন ভারতীয় টিমে টি-20 ম্যাচ খেলছেন এবং তিনি একজন দুর্দান্ত ফিনিশার, এবং ফিল্ডিং এর তো কোনো জবাব নেই, যে দারুণ ফিল্ডিং করেন। তো 4 নম্বরে কেকেআর এর রিঙ্কু সিং থাকছে, তো 4জন প্লেয়ার অলরেডি কেকেআর এর হয়ে গেল। তো সুনীল নারায়ণ, কিন্তু এই রুলসে দুজন ফরেন প্লেয়ারকে রিটার্ন করা যাবে এবং 2জন ইন্ডিয়ান প্লেয়ার। তো সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, শ্রেয়াস আয়ার এবং রিঙ্কু সিং, আর 2জন আরটিএম থাকছে। সেই আরটিএম এ যদি দেখা যায় যে তাদের কিন্তু অকশনে পাঠাতে হবে, সেই অকশনে পাঠাতে বাকি প্লেয়ারদের কিন্তু অকশনে পাঠাতে হবে, অকশনে পাঠালে এবার যে যাদের পছন্দ হবে সেই প্লেয়ারকে কিন্তু আরটিএম 2জনকে আরটিএম করে রিটার্ন করতে পারবে। তো সেই আরটিএম এ যদি আমরা দেখি তো 1 নম্বরে থাকছে অবশ্যই বরুণ চক্রবর্তীকে, কারণ বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছেন এবং কেকেআর এর স্পিন অ্যাটাকটা কিন্তু দারুণ। সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এর দুজনেও কিন্তু অনেক বছর ধরে কেকেআর এর হয়ে খেলছে, তো দুজনের বোলিং অ্যাটাক মানে মানে বিপক্ষ টিমকে একেবারে বিপদের মুখে ফেলে দেয় কিন্তু। তো যার ফলে সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী দুজনে যদি থাকে কিন্তু অপর প্রান্তে বিপক্ষের ব্যাটসম্যানরা কিন্তু অনেকটা ভয়ে থাকে। তো যার ফলে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ অবশ্যই থাকছে, এবং আরটিএম এ যদি দেখি বরুণ চক্রবর্তীকে অবশ্যই নিতে হবে, এবং আর একজন আরটিএম এ যদি দেখি তাহলে হর্ষিত রানাও আছে, ভেঙ্কটেশ আয়ার আছে। আর 2জন ফরেন প্লেয়ারের কথা কিন্তু ভুললে চলবে না, তারা একজন হচ্ছে মিচেল স্টার্ক আর একজন হচ্ছে ফিল সাল্ট। তো ফিল সাল্ট উইকেট কিপার ব্যাটসম্যান, তো কেকেআর এর হয়ে তিনি এই 2024 আইপিএল এ কিন্তু দারুণ খেলেছিলেন, এবং কেকেআর হয়ে কিন্তু তিনি সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিল। তো ফিল্ড সাল্টও আছে, এবং মিচেল স্টার্কে যদি আমরা দেখি লেফট হ্যান্ড ফাস্ট বোলার, এবং তিনি প্রথম দিকে যে তিনি ফর্মে ছিলেন না, এবং যেভাবে তিনি মার খাচ্ছিলেন এবং অনেক রান দিচ্ছিলেন, প্রত্যেকটা ম্যাচে প্রায় 50 রান করে 40 থেকে 50 রান করে তিনি দিচ্ছিলেন, এবং তারপরে সে প্লে অফের কথা সব ভুললে চলবে না, যে প্লে অফে সানরাইজার হায়দ্রাবাদের যে ব্যাটিং লাইন আপ ছিল তার বিরুদ্ধে কিন্তু মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন, এবং দুর্দান্ত বোলিং এর ফলে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপ কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় এবং তারা বেশি রানও করতে পারে না, সে আমরা সবাই দেখেছি। মিচেল স্টার্কও থাকবে, এবং তারপরে ফাইনাল ম্যাচে যদি মিচেল স্টার্কের পারফরমেন্স দেখি, তিনি ফাইনাল ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন। প্লে অফে যেরকম ধরনের বোলিং করেছিলেন ফাইনালেও কিন্তু সেরকম ধরনের বোলিং করেছেন। তো যার ফলে মিচেল স্টার্কও কিন্তু মাথায় থাকবে এবং ফিল সাল্টও মাথায় থাকবে, কিন্তু দুজনকে তো একসঙ্গে নেওয়া যাবে না। তো যার ফলে দুজনের মধ্যে একজনকে নিতেই, আরটিএম এ যদি 1 নম্বর চয়েস যদি বরুণ চক্রবর্তী হয়, এবং কিন্তু 2 নম্বরে যদি আমরা দেখি যে আরেকজনকে আরটিএম এ নিতে হবে, সেটা হর্ষিত রানাও কিন্তু আছে, ভেঙ্কটেশ আয়ারও আছে, ফিল সাল্ট আছে এবং মিচেল স্টার্ক আছে। তো এই 4জন প্লেয়ারের মধ্যে কিন্তু একজনকেই নিতে হবে। বেশ কেকেআর কিন্তু অনেক মুশকিলে পড়ে যাবে যে কাকে নেবে কাকে ছেড়ে দেবে, কারণ কাউকে যদি এই প্লেয়ারদের মধ্যে কাউকে যদি ছেড়ে দেয় একটা টিমটা কিন্তু ভেঙে যাবে, এবং কেকেআর কে ফের নতুন করে টিম তৈরি করতে হবে। তো 4জনের মধ্যে একজনকে আমার মতে যে মিচেল স্টার্ককে নেওয়া যেতে পারে, কারণ মিচেল স্টার্ককে ছেড়ে দিলে তার কিন্তু দাম কিন্তু অনেক উঠবে। তো মিচেল স্টার্ককে আরটিএম এ নিতে পারে। তো এই 6জন হচ্ছে কি কেকেআর এর, যদি 4জন রিটেনশন এবং 2জন আরটিএম, তো 4জন রিটেনশনের মধ্যে হচ্ছে 1 নম্বরে সুনীল নারায়ণ, 2 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 3 নম্বরে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে রিঙ্কু সিং
এবং আরটিএম এ যদি দেখি, আরটিএম এ হচ্ছে বরুণ চক্রবর্তী এবং মিচেল স্টার্ক বা সালফিল্ড, দুজনের মধ্যে যার মানে দাম কম হবে সে তাকে কিন্তু নিতে পারে। তো এই যে এই ছজন প্লেয়ারকে কিন্তু কেকেআর ধরতে হবে, বাকি প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তাদের অকশনে পাঠাতে হবে। অকশনে পাঠিয়ে তাদের দাম কত ওঠে সেই হিসেবে, যদি দাম অনেক আয়ত্তের বাইরে চলে যায় তাহলে কেকেআর কিন্তু কিন্তু ছেড়ে দিতে হবে সেই সব প্লেয়ারকে, তারা আর নিতে পারবে না। যদি দাম ঠিক আছে আয়ত্তের মধ্যে যদি থাকে তো তাহলে কেকেআর ম্যানেজমেন্ট অবশ্যই তাদেরকে ফের রিটার্ন করবে। আর যদি দাম অনেকটা বেড়ে যায় তাহলে কিন্তু তারা আর কেকেআর এর হয়ে খেলতে পারবে না। এই হচ্ছে গিয়ে আমার আমার প্রেডিকশন কেকেআর এর রিটেনশন এবং আরটিএম এ যে যে প্লেয়ার গুলো থাকবে।